আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আমি কথা বলতে চাই। যদিও এটা সাইলেন্ট ক্রাইসিস, অনেকেই এই বিষয়টা হয়তো আলোচনা করেন না বা জানেন না। এই বিষয়টা আলোচনার শুরুতে আমি আপনাদেরকে দুইটা ছবি দেখাতে চাই। ছবি দুটো হলো যে বাংলাদেশে ২০২৪ সালে এবং ২০১৯ সালে, এই ২ সালে ৫ বছরের ব্যবধানে সর্বোচ্চ বিক্রিত যে ঔষধগুলো আছে তার লিস্ট। আমি যদি ২০২৪ সালের দিকে তাকাই, দেখি সর্বোচ্চ বিক্রিত ওষুধ ১ নাম্বার হলো সার্জেল, যেটা ইসোমিপ্রাজল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের, আপনারা জানেন এটার বিক্রির পরিমাণ প্রায় ৯১৮ কোটি টাকা। সেকেন্ড হলো ম্যাক্স প্রো, যেটা রেনাটার, এটাও একটা গ্যাস্ট্রিকের ওষুধ, এটা প্রায় তার অর্ধেক, প্রায় ৪৮৬ কোটি টাকা। তৃতীয় হলো প্যান্টোনিক্স। প্যান্টোনিক্স হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্যান্টোপ্রাজল, মানে তিনটাই গ্যাস্ট্রিকের ওষুধ, মানে প্রথম পজিশনে আছে এই তিনটা। আমরা যদি ২০১৯ সালের দিকে তাকাই, সেখানে সর্বোচ্চ বিক্রিত ওষুধ ছিল সার্জেল, সে তার প্রথম অবস্থান আগেও ধরে রেখেছিল, সেখানে তার বিক্রি ছিল প্রায় ৫০০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে স্কোয়ারের সেকলো, যেটা ওমিপ্রাজল আমরা জানি, ৩৭৪ কোটি টাকা। তৃতীয় ম্যাক্স প্রো, যেটা রেনাটার ইসোমিপ্রাজল, সেটা ৩৬২ কোটি টাকা। চতুর্থ প্যান্টোনিক্স, সেটা ইনসেপ্ট অলরেডি বলেছি, সেটা চতুর্থ অবস্থানে। এবং নিচের দিকে আসলে ফিনিক্স, এটাও গ্যাস্ট্রিকের ওষুধ। আপনারা দুইটা ছবি থেকেই বুঝতে পারলেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধের তালিকায় এখন প্রায় ১,০০০ কোটি সুইসে অবস্থা, সেটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ। গ্যাস্ট্রিকের ওষুধ এটাকে ওভার দ্য কাউন্টার মেডিসিন বলা হয়, যা কিনতে প্রেসক্রিপশন দরকার নাই, বা যা কিনতে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না যে কেন এই মেডিসিন আপনি কিনছেন বা কেন খাচ্ছেন। আর এটার সাইড এফেক্টগুলোও বোঝা যায় না দেখে অনেকে মনে করে যে এটার যেহেতু পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আমি যখন খুশি খেতে পারবো, একটু বদহজম হলো, একটু পেটে মোচড় দিল, যা খুশি হয়, এমনকি বুকে ব্যথা হলো, হার্টের সমস্যা হলেও মনে করে আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেয়। সুতরাং এটা এত বেশি, মানে হরহামেশা মানুষ ব্যবহার করে, কিন্তু এই ওষুধ যে আপনাকে কত ভয়ঙ্কর ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে বা যেতে পারে, অথবা যাদেরা খাচ্ছেন তাদের নিয়ে গেছে, একমাত্র উপরওয়ালা ভালো জানেন। আজকে আমি একটা রিসেন্ট একটা স্টাডির, এই প্রোটন পাম্প ইনহিবিটর বা ওমিপ্রাজল গ্রুপের ওষুধ খেলে কী কী ধরনের ক্ষতি হয়, স্পেশালি যেহেতু আমি ইউরোলজিস্ট, আমি কিডনি এবং কিডনি রিলেটেড যেসব ক্ষতিগুলো হয় সেইগুলোর আমি একটু একটা রিসার্চ স্টাডি দেখাতে চাই। তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে এই ওমিপ্রাজল বা গ্যাস্ট্রিকের ওষুধ কতটা ডেঞ্জারাস। আমি পরবর্তীতে হয়তো অন্য কোনো সময় বলবো যে কোনটা আপনার জন্য সেফ বা কীভাবে খেতে পারেন। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এটার পার্শ্ব প্রতিক্রিয়া এবং যেসব ভয়ঙ্কর সাইড এফেক্টগুলো হতে পারে, আমি সেইগুলো একটু সামারি আপনাদেরকে দেখাতে চাই। আমরা যদি স্টাডিটার দিকে একটু তাকাই, তাহলে এর মানে টাইটেল বা হেডলাইনটা হলো এরকম যে প্রোটন পাম্প ইনহিবিটরস মানে ওমিপ্রাজল গ্রুপ অ্যান্ড দ্য কিডনি ইমপ্লিকেশনস অফ কারেন্ট এভিডেন্স ফর ক্লিনিক্যাল প্র্যাকটিস অ্যান্ড হোয়েন অ্যান্ড হাউ টু ডিপ্রেসক্রাইব। ডিপ্রেসক্রাইবের ডেফিনেশনটা একটু পরেও সুন্দর করে আমরা জানতে পারবো। মানে আমরা যে ওমিপ্রাজল গ্রুপের যে ওষুধগুলো খাচ্ছি, এই ওষুধগুলো আমাদের কিডনি বা কিডনি রিলেটেড অর্গানগুলোতে কীভাবে ইফেক্ট করে। আমরা ওভারঅল একটু দেখে নিই প্রথমে আসলে যে এই ওমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো আমাদের শরীরে কী কী ধরনের সাইড ইফেক্ট তৈরি করে, আমরা তার একটা লিস্ট দেখে নিই। যেমন সর্বপ্রথম যদি আমরা খাদ্যনালী রিলেটেড সাইড ইফেক্টের কথা চিন্তা করি, তাহলে অনেক সময় আমাদের যে পাকস্থলী বা স্টোমাক আছে, এর মিউকোসাগুলো অ্যাট্রোফিক হয়ে যেতে পারে, ভিটামিন বি 12 অ্যাবজর্পশনে বাধা দিতে পারে, এছাড়াও হার্টের ডিজিজ, তারপরে একটা সিডোমেমব্রেনাস কোলাইটিস নামে একটা কন্ডিশন আছে যেটা কোলিস্ট্রিডিয়াম ডিফিসিল দিয়ে হয়, তারপরে নিউমোনিয়া, ডিমেনশিয়া, গ্যাস্ট্রিক ক্যান্সার, অস্টিওপোরোসিসের ফলে বোন ফ্র্যাকচার, এরকম এগুলো তো হতে পারে জেনারেলাইজড সাইড ইফেক্ট। স্পেসিফিক্যালি যদি আমরা কিডনির দিকে তাকাই, আমরা তিনটা সাইড ইফেক্ট মনোযোগ দিয়ে দেখা উচিত। একটাকে বলা হয় একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি, 2 নম্বর হলো এআইএন বা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আর 3 নম্বর হলো কিডনি ফেইলিওর বা ক্রনিক কিডনি ডিজিজ। মানে একদম ইমিডিয়েট কন্ডিশন থেকে শুরু করে আর লং টার্মে আপনার যে কিডনি একদম টোটালি ড্যামেজ হয়ে যাওয়া, এই প্রত্যেকটা কন্ডিশনেই এই ওমিপ্রাজল গ্রুপের ওষুধ দ্বারা হতে পারে। আমরা স্পেসিফিক্যালি কিছু হাইলাইটেড পোর্শনগুলো দেখব যেগুলো আসলে এই আর্টিকেল থেকে সবার জানা জরুরি। যেমন এই আর্টিকেলের মধ্যে একদম স্পেসিফিক্যালি কিছু কথা মেনশন করছে, যেমন তারা অনেকগুলো স্টাডিতেই দেখেছে যে এই যারা ওমিপ্রাজল ইউজ করে বেশি দীর্ঘদিন, তাদের শরীরে যে ম্যাগনেসিয়াম লেভেল আছে, ম্যাগনেসিয়াম লেভেলটা কমে যেতে পারে। এবং ইউএসএফডিএ 2011 সালে একটা ওয়ার্নিংও দিয়েছিল যে এইটা ম্যাগনেসিয়াম লেভেল এমনভাবে কমে যায়, আপনি যদি এটা ম্যাগনেসিয়াম খেয়েও এটাকে পূরণ করতে চান তবুও পূরণ হবে না আপনি ওমিপ্রাজল গ্রুপের ঔষধ বন্ধ না করলে।
এটা এতটাই ডেঞ্জারাস, কিন্তু আমরা তো অনেক সময় বুঝি না। অনেক রোগীর এই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্য অনেক ধরনের সিমটম নিয়ে আসে, কিন্তু সাধারণত আমাদের দেশে ম্যাগনেসিয়ামের টেস্ট অ্যাভেলেবল না, এই কারণে হয়তো সে জানেও না, কিন্তু সে সাফার করতে থাকে। তারপরে আমরা যদি দেখি যে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল, এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে যেই সব মানুষগুলো 120 দিন বা তার বেশি টানা ওমিপ্রাজল গ্রুপের ওষুধ খেয়ে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে দেখা গেল যে এই অ্যাকিউট কিডনি ইনজুরি এবং অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস দুইটাই কিডনি ড্যামেজ মানে ইমিডিয়েট হতে পারে, সেটা হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি বেড়ে যায়। একদম কালপ্রিট শব্দটা তারা ইউজ করেছে এখানে। তারপরে আমরা যদি ক্রনিক দেখি যে লং টার্মে কিডনি ফেইলিওর হয়, এরকম অনেক পেশেন্ট আছে যাদের দেখা গেল যে কিডনি ফেইলিওর হয়েছে। আমাদের বাংলাদেশে সবচেয়ে কমনলি কিডনি ফেইলিওর হয় যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে, কিন্তু এই স্টাডিতে দেখা গেছে যে এরকম অনেক রোগী আছে যাদের ক্ষেত্রে কোনো রিস্ক ফ্যাক্টর পাওয়া যায় নাই, কিন্তু দেখা গেল যে তাদের সাথে এই পিপিআই গ্রুপ অথবা ওমিপ্রাজল গ্রুপের ওষুধের একটা কমন যোগসূত্র ছিল, সুতরাং এটাও তাদের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরে নেওয়া হয়। এখানে বেশ কতগুলো স্টাডি দেখানো হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই স্টাডিগুলোতেও দেখিয়েছে আলটিমেটলি যে প্রত্যেকটা স্টাডিতে দেখা গেছে যারা ওই ওমিপ্রাজল গ্রুপের ওষুধ দীর্ঘদিন ধরে খেয়েছে বা দীর্ঘদিন ধরে ওটাতে মানে সেবন করেছে, বিশেষ করে দীর্ঘদিন বলতে এখানে 4 মাস বা তার চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে দেখা গেল যে এই কিডনি ইনজুরি হওয়ার পসিবিলিটি বা কিডনি ড্যামেজ হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি বেড়ে যায়। এরপরে একটা টার্মের সাথে আমরা পরিচিত হই, সেটা হলো ডি প্রেসক্রিপশন। আমরা তো সারা জীবন শুধু প্রেসক্রিপশন প্রেসক্রিপশন শুনেছি, ডি প্রেসক্রিপশনের একটা সুন্দর ডেফিনিশন এখানে বলছে যে এটা হলো এমন একটা জিনিস যেটা প্ল্যান্ড অ্যান্ড সুপারভাইজড ওয়েতে আস্তে আস্তে মেডিকেশন মানে ঔষধগুলো বন্ধ করে দেওয়া অথবা আস্তে আস্তে তার ডোজ কমিয়ে আনা, যার ফলে একটা মানুষের হেলথের ইমপ্রুভমেন্ট হবে এবং সাইড ইফেক্ট থেকে সে বেঁচে যাবে। এটাকে বলা হয় ডি প্রেসক্রিপশন। বিশেষ করে ওমিপ্রাজল গ্রুপের আমরা এতক্ষণ যেসব সাইড ইফেক্টগুলো দেখলাম, এই সাইড ইফেক্টগুলো সবচেয়ে কমনলি হয় যারা দীর্ঘদিন এটাতে অভ্যস্ত থাকে। যেমন অনেকে আছে যে বলে আমি হার্টের ওষুধ খাই, আমার সব সময় ওমিপ্রাজল খাওয়া লাগে। এই ওমিপ্রাজল সারা বছর খেতে খেতে দেখা গেল যে তার হার্ট ভালো আছে, কিন্তু ওই দিক দিয়ে তার কিডনি বা অন্য অর্গান ড্যামেজ হয়ে গেছে। এই জিনিসগুলো একটু ভালো করে আসলে বোঝা উচিত। সুতরাং এটা সমস্ত ডক্টর এবং সমস্ত সাধারণ মানুষ যারা প্রেসক্রিপশন ছাড়া এই ওমিপ্রাজল গ্রুপের ওষুধ কিনে খান, তারা অবশ্যই সচেতন হবেন, নয়তো দেখা যাবে যে আপনি ওষুধ টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু কিডনি কিন্তু টাকা দিয়ে কেনা যাবে না। আর কিডনি যখন ফেইলিওর হয় তার যে কত ভোগান্তি, মানে সে নিজে মারা যায় শেষ পর্যন্ত এবং পরিবারকেও মেরে যায়। সুতরাং অবশ্যই এইসব ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হবেন এবং আশেপাশের সবাইকে সচেতন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।